জাদুকরী কোনো প্রতিভা নয়, বরং স্রেফ স্নায়বিক পরিবর্তন বা নিউরোলজিক্যাল অ্যাডাপ্টেশন দিয়ে কিভাবে একজন সাধারণ মানুষ বিশ্বসেরা হতে পারে, আজ সেটা নিয়েই আলোচনা করব। রবার্ট গ্রিনের বিখ্যাত বইয়ের ওপর ভিত্তি করে অভাবনীয় সাফল্য বা মাস্টারি অর্জনের একটা নিখুঁত রূপরেখা তুলে ধরা হবে আমাদের এই বিশ্লেষণে। পুরো যাত্রাকে আমরা 4টা মূল ধাপে ভাগ করতে পারি। 1. মাস্টারির সূত্র। 2. জীবনের ডাক বা কলিং খুঁজে বের করা। 3. আদর্শ শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস পর্যায়। আর 4. সবশেষে একজন মাস্টারে রূপান্তরিত হওয়া। চলুন ধাপে ধাপে পুরো ম্যাপটা দেখে নেওয়া যাক। প্রথম পর্ব, মাস্টারির সূত্র। এই যাত্রাটা শুরুই হয় মানব জীবনের অর্জন নিয়ে প্রচলিত সবচেয়ে বড় একটা ভ্রান্ত ধারণা বা মিথ ভেঙে দেওয়ার মাধ্যমে। আর সেই মিথটা হলো ন্যাচারাল জিনিয়াস বা জন্মগত প্রতিভার ধারণা। দারুণ একটা ব্যাপার কি জানেন, বাস্তব চিত্রটা একদম ভিন্ন। একজন মাস্টারের মস্তিষ্ক কিন্তু ভীষণ নমনীয় বা ম্যালিয়েবল হয়। এর মানে হলো নিরলস অনুশীলন আর কঠোর পরিশ্রম আক্ষরিক অর্থে আমাদের মস্তিষ্কের ভৌত গঠনটাকে বদলে দেয়। শ্রেষ্ঠত্বের দরজা খুলে যায়। কেউ জন্মগতভাবে সবকিছু শিখে আসে না। বারবার একই কাজ করলে মস্তিষ্কে স্নায়বিক পদগুলো নতুন করে তৈরি হয়। জন্মগত প্রতিভার চেয়ে এই স্নায়বিক পরিবর্তন যোগ্যতা বা নিউরোপ্লাস্টিসিটি হল আসল ম্যাজিক। তবে যে কোনো ক্ষেত্রে নিয়মাবলী নিজের আয়ত্তে আনতে যে পরিমাণ দক্ষতা, জ্ঞান আর অন্তর্দৃষ্টির প্রয়োজন তা অর্জন করতে ঠিক কতটা সময় লাগে? সংখ্যাটা হল প্রায় 10,000 ঘণ্টা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 10,000 ঘণ্টা বা প্রায় 20 বছরের তীব্র একাগ্রতা। এখানে আসলে কোনো শর্টকাট নেই। মস্তিষ্ককে নতুনভাবে গড়ার জন্য এই বিপুল পরিমাণ সময় বিনিয়োগ করাটা একদম অত্যাবশ্যক। দ্বিতীয় পর্ব, জীবনের ডাক বা কলিং খুঁজে বের করা। ওই যে 10,000 ঘণ্টার কথা বললাম, সেটা বিনিয়োগ করার আগে সবচেয়ে জরুরি কাজ হল নিজের জীবনের ডাক বা লাইফ টাস্ক খুঁজে বের করা। আধুনিক যুগে শুধুমাত্র টাকা বা সামাজিক স্বীকৃতির পেছনে ছোটার যে একটা ফাঁদ আছে, সেখান থেকে সবার আগে বেরিয়ে আসতে হবে। আর এই কলিং খুঁজে পাওয়াটাই শ্রেষ্ঠত্বের পথে প্রথম আর সবচেয়ে অপরিহার্য ধাপ। নিজের ভেতরের দিকে তাকানো, ছোটবেলার সেই স্বাভাবিক আগ্রহ বা প্রবণতাগুলোর সাথে নতুন করে সংযোগ তৈরি করা, এগুলো ভীষণ জরুরি। এই যে নিজেকে নতুন করে আবিষ্কার করা, এটাই কিন্তু সেই আসল জ্বালানি যা বছরের পর বছর ধরে চলা কঠোর পরিশ্রমের পথে টিকিয়ে রাখার শক্তি যোগাবে। এখন প্রশ্ন হল, এই গভীর ডাক বা ভোকেশন খুঁজে পাব কিভাবে? এর জন্য মূলত 3টা সুনির্দিষ্ট কৌশল আছে। 1. আদিম প্রবণতাগুলো অনুসরণ করা। 2. ডারউইনিয়ান পদ্ধতিতে নতুন জায়গা তৈরি করা। অথবা 3. প্রচলিত পথের বিরুদ্ধে একেবারে সক্রিয়ভাবে বিদ্রোহ করা। প্রথম কৌশল অর্থাৎ আদিম বা প্রাইমাল কৌশলের সবচেয়ে নিখুঁত উদাহরণ হলেন লিওনার্দো দা ভিঞ্চি। ছোটবেলায় তিনি বনে জঙ্গলে ঘুরে বেড়াতেন, পাখির ওড়া বা জলের প্রবাহ ঘণ্টার পর ঘণ্টা গভীরভাবে পর্যবেক্ষণ করতেন। প্রকৃতির প্রতি তার সেই অদ্ভুত মুগ্ধতায় পরবর্তীতে জীবনের সারমর্ম উন্মোচনের এক আজীবন সন্ধানে রূপ নিয়েছিল। মানে শৈশবের সেই গভীর কৌতূহলে তাকে মাস্টারির একদম শিখরে পৌঁছে দিয়েছে। অন্যদিকে ডারউইনিয়ান কৌশলে দারুণ একটা প্রয়োগ দেখা যায় ইয়োকি মাতসুওকার জীবনে। তিনি সাধারণ ভিড়ভাট্টা থাকা কোনো প্রতিযোগিতায় যাননি, বরং টেনিস, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ভিন্ন ভিন্ন ক্ষেত্রের দক্ষতাগুলোকে একসাথে মিলিয়ে সম্পূর্ণ নতুন আর দখলমুক্ত একটা ফিল্ড তৈরি করে ফেললেন, যার নাম নিউরোবটিক্স। ডারউইনের বিবর্তনবাদের মতোই তিনি এমন একটা নিশ বেছে নিয়েছিলেন যেখানে তার কোনো প্রতিযোগীই ছিল না। আর বিদ্রোহ বা রিবেলিয়ান কৌশলের কথা বললে প্রবল মানসিক শক্তির উদাহরণ হিসাবে মোজার্টের নাম চলেই আসে। মোজার্ট তার বাবার অত্যন্ত কঠোর নিয়ন্ত্রণ আর ছকবাঁধা জীবন থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করে স্বাধীন একটা পথ তৈরি করেছিলেন। তীব্র ক্ষোভ আর আত্মবিশ্বাসের সাথে করা এই বিদ্রোহের মাধ্যমেই তিনি রচনা করতে পেরেছিলেন তার সবচেয়ে বিখ্যাত আর অমর সব মাস্টারপিস।
কখনো কখনো বাইরের চাপের বিরুদ্ধে এভাবে রুখে দাঁড়ানো বা বিদ্রোহ করাটা আসলেই দরকার হয়ে পড়ে। রবার্ট গ্রেনের কথায় নিজের একটি স্বাধীন পরিচয় তৈরি করা মানসিক বিকাশের একটি স্বাস্থ্যকর অংশ। বিদ্রোহের অনুভূতি যেন শক্তি এবং উদ্দেশ্যে পরিপূর্ণ করে তোলে। জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পেতে হলে মাঝে মাঝে এই বিদ্রোহের শক্তিটাকেই মূল হাতিয়ার হিসাবে ব্যবহার করতে হয়। তৃতীয় পর্ব, আদর্শ শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিসশিপ। জীবনের ডাক একবার নিশ্চিত হয়ে গেলে ভবিষ্যতের একজন মাস্টার 5 থেকে 10 বছরের ভীষণ কঠিন একটা শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিসশিপ পর্যায়ে প্রবেশ করেন। মাথায় রাখতে হবে, এই পর্যায়টা কিন্তু শুধুমাত্র মানসিক রূপান্তরের জন্য, তাৎক্ষণিক কোনো আর্থিক লাভের জন্য মোটেও নয়। এই ধাপে এসে সব ধরনের অহংকার আর প্রথাগত শিক্ষার নিরাপত্তার চাদর সম্পূর্ণভাবে ছেড়ে বেরিয়ে আসতে হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষার গণ্ডি আর এই পৃথিবী আসলে বাস্তবে কিভাবে কাজ করে, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। তাই বাস্তব ব্যবহারিক দক্ষতা অর্জন আর তীব্র শৃঙ্খলার মধ্যে দিয়ে এই রূঢ় সত্যগুলো জানার জন্য নিজের ভেতরের সবটুকু ইগো বা অহংকার ত্যাগ করাটা একদম মাস্ট। একটি সফল শিক্ষানবিশ পর্যায় মূলত 3টা নির্দিষ্ট ধাপের মধ্যে দিয়ে এগোয়। প্রথমে আসে আশেপাশের পরিবেশকে নিষ্ক্রিয়ভাবে বা প্যাসিভলি পর্যবেক্ষণ করা। এরপর একটা নির্দিষ্ট দক্ষতার ওপর নিরলস অনুশীলন করা। আর সব শেষে সক্রিয় কাজের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা চালানো। কিভাবে এই পর্যবেক্ষণ কাজ করে তা চার্লস ডারউইনের সামুদ্রিক যাত্রার দিকে তাকালে স্পষ্ট হয়ে যায়। এটা প্যাসিভ মোডের একটা দুর্দান্ত উদাহরণ। তিনি টানা 5 বছর একটা জাহাজে করে অসীম ধৈর্যের সাথে পৃথিবীর বিভিন্ন প্রান্ত ঘুরে শুধু নমুনা সংগ্রহ করেছিলেন, কোনো পূর্বনির্ধারিত ধারণা বা জাজমেন্ট ছাড়াই। গভীরভাবে শুধু প্রকৃতিকে পর্যবেক্ষণ করা সেই বিপুল ধৈর্যই কিন্তু তার মাথায় বিখ্যাত বিবর্তন তত্ত্বের বীজ বুনে দিয়েছিল। পর্যবেক্ষণের পর আসে অনুশীলন বা প্র্যাকটিস মোড। মধ্যযুগের কারিগরদের মতো এই ধাপেও দীর্ঘমেয়াদী ধারাবাহিকতার প্রয়োজন হয়। এখানে একসাথে শুধুমাত্র একটি দক্ষতার উপরই জোর দিতে হয়। প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সম্পূর্ণ একাগ্রতার সাথে কাজ করা আর নিজের অগ্রগতির সঠিক পরিমাপ করাটা ভীষণ জরুরি। এর ফলে ধীরে ধীরে অ্যাক্সেলারেটেড বা ত্বরান্বিত ফলাফলের অভিজ্ঞতা পাওয়া যায়। মস্তিষ্ক এমনভাবে প্রস্তুত হতে থাকে যার ফলে একসময় কঠিন কাজগুলো স্বয়ংক্রিয় বা অটোমেটিক অভ্যাসে পরিণত হয়ে যায়। চলার পথ যদি কখনো হোঁচট খায়, তখন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে বা অ্যাডাপ্ট করে নিতে হয়। যেমন ধরুন বক্সার ফ্রেডি রোজ। তিনি রিং থেকে চিরতরে বিদায় নিতে বাধ্য হয়েও হাল ছাড়েননি, বরং একজন কিংবদন্তি বক্সিং প্রশিক্ষক হয়ে উঠেছিলেন। আবার টেম্পল গ্র্যান্ডিন তার অটিজমকে কোনো দুর্বলতা হিসেবে দেখেনি, বরং প্রাণীদের সাথে তার অনন্য যোগাযোগের ক্ষমতাকে কাজে লাগিয়ে পশুর আচরণের ওপর বিশ্বসেরা বিশেষজ্ঞ হয়ে উঠেছিলেন। অর্থাৎ নিজেদের সবচেয়ে বড় দুর্বলতাগুলোকেই তারা জীবনের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেছিলেন। অবিশ্বাস্য, তাই না? চতুর্থ পর্ব, একজন মাস্টারে রূপান্তরিত হওয়া। সে কঠোর শিক্ষানবিশ পর্যায় শেষে আসে মানব সক্ষমতার চূড়ান্ত রূপ। এখানে শেখার প্রক্রিয়াটি অভাবনীয় আর প্রচলিত সব নিয়ম ভাঙা এক সৃষ্টিশীলতায় রূপান্তরিত হয়, আর এভাবেই জন্ম নেয় একজন সত্যিকার মাস্টার। কাজের মধ্যে গভীরভাবে নিমগ্ন থাকার ফলে একদম স্বাভাবিকভাবেই সৃজনশীল, সক্রিয় বা ক্রিয়েটিভ অ্যাক্টিভ পর্যায়ের সূচনা হয়। এই ধাপে এসে একজন ব্যক্তি অবশেষে তার গুরুদের প্রভাব থেকে বেরিয়ে আসেন। এরপর নিজের তৈরি করার সম্পূর্ণ নতুন পদ্ধতি নিয়ে একেবারে স্বাধীনভাবে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন। হাজার হাজার ঘণ্টা পার হওয়ার পর একজন শিক্ষানবিশ সম্পূর্ণভাবে রূপান্তরিত হয়ে যান। মনের এক চূড়ান্ত বিবর্তন ঘটে যায়। এই অবস্থায় পৌঁছানোর পর পুরো দৃশ্যপট খুব পরিষ্কারভাবে পাখির চোখে দেখা যায়। এমনকি কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য অনায়াসে যে কোনো নিয়ম নিজের মতো করে ভেঙে নতুন পথ তৈরি করাও সম্ভব হয়। এই সর্বোচ্চ স্তরে পৌঁছানোর পর মাস্টারি হয়ে ওঠে প্রবৃত্তি বা ইনস্টিংক্ট আর যৌক্তিকতার এক শ্বাসরুদ্ধকর সমন্বয়। রবার্ট গ্রিনের ভাষায় বলতে গেলে মাস্টারি স্তরে স্বজ্ঞাত ক্ষমতা হল প্রবৃত্তি এবং যৌক্তিকতা, সচেতন এবং অবচেতন, মানব এবং প্রাণীর এক অপূর্ব সংমিশ্রণ। এই অসাধারণ সংমিশ্রণটাই কাজের ভেতরের লুকানো অ্যানাটমি বা অন্তর্নিহিত কাঠামোটাকে খুব গভীরভাবে বুঝতে সাহায্য করে।
সব শেষে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়। মানুষের মনকে একজন মাস্টারের শক্তিশালী হাতিয়ারে পরিণত করার জন্য এই যে বিপুল ধৈর্য, সময় আর অহংকার ত্যাগের প্রয়োজন, আমরা কি তার জন্য প্রস্তুত? দ্রুত সাফল্যের এই যুগে দশকের পর দশক চলা সেই নিরলস পরিশ্রমের পথ বেছে নেওয়ার সাহস আসলেই সবার থাকে কি? এই গভীর চিন্তার খোরাকটুকু রেখেই আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন এবং নতুন জীবন গড়ুন। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।